আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্তমানে নানা ধরনের অনুষ্ঠান চলছে। এর মধ্যে আগামী ২৩ মার্চ থেকে ৬টি দলকে নিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট প্রতিযোগিতা। ওয়ানডে ফরম্যাটে ৩০ ওভারের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ক্লাবের নিজস্ব মাঠে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে জোর কদমে। এই প্রতিযোগিতার ব্যাপারে আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইন্ডিয়া ক্লাবের ক্রিকেট সচিব হিমাদ্রি শেখর দাস জানালেন, নমস্কার। আমরা ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে আমরা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছিলাম, যার মধ্যে একটি হলো ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করা। যেহেতু ইন্ডিয়া ক্লাবের নিজস্ব ক্রিকেট একাডেমি রয়েছে, তো আমরা এই বছর আগামী ২৩ মার্চ থেকে ইন্টার একাডেমি বরাকভ্যালি বেসিসে আন্ডার-19 একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছি ইন্ডিয়া ক্লাবের মাঠে। এই টুর্নামেন্টে সর্বমোট ৬টি দল অংশগ্রহণ করছেন, যারা হলেন ইন্ডিয়া ক্লাব ক্রিকেট ফাউন্ডেশন সেন্টার, ডিএসএস শিলচর ক্রিকেট একাডেমি, শ্রীভূমি ক্রিকেট একাডেমি, ব্লাডমাউথ ক্রিকেট একাডেমি হাইলাকান্দি, রামকৃষ্ণনগর ক্রিকেট একাডেমি এবং লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমি। এই ৬টি ক্রিকেট একাডেমি দল, যেগুলো বরাকভ্যালির মধ্যে নিয়মিত প্র্যাকটিস করাচ্ছে ছেলেদের মেয়েদের, তো ওদেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আগামী ২৩ মার্চ থেকে। এই টুর্নামেন্টটি ওয়ানডে ফরম্যাটে হবে, ৩০ ওভারের ম্যাচ থাকবে। সর্বমোট ২টি গ্রুপ থাকবে, একটি গ্রুপে ৩টি করে, ২ গ্রুপে ৬টি দল থাকবে এবং সবার সাথে সবার খেলা হবে এবং টেবল টপার যে ২টি দল থাকবে ওদের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ মার্চ ইন্ডিয়া ক্লাবের মাঠে। এই টুর্নামেন্টের যারা চ্যাম্পিয়ন হবে ওরা ক্যাশ প্রাইজ ১৫,০০০ টাকা সাথে ট্রফি, এবং রানার্স আপ দল ১০,০০০ টাকা সাথে ট্রফি পুরস্কার হিসাবে পাবে। তাছাড়া বিভিন্ন আমরা ইন্ডিভিজুয়াল প্রাইজেস রেখেছি, যার মধ্যে ম্যান অফ দ্য সিরিজ থাকবে, ক্রিকেট গিয়ার্স, প্যাড, গ্লাভস ইত্যাদি থাকবে। বেস্ট ব্যাটসম্যান পাবে গ্লাভস, ব্যাটিং গ্লাভস, বেস্ট বোলার পাবে বোলিং স্পাইক, বেস্ট উইকেট কিপার পাবে উইকেট কিপিং গ্লাভস। তাছাড়াও একজন প্রমিসিং প্লেয়ার আমরা রাখবো। এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৯ হলেও ৩জন অনূর্ধ্ব-১৬ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা কম্পালসারি আমরা রেখেছি। তাছাড়া ক্রিকেটের যত বিসিসিআই বাইলস আছে, এই বাইলসটা আমরা ইমপ্লিমেন্ট করব এই টুর্নামেন্টে। তো আশা করছি বরাকভ্যালির জন্য একটা সুখবর। ক্রিকেট প্রেমীরা যারা আছেন খেলাধুলা দেখবেন। আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। এই যে টুর্নামেন্টের যেটা বললেন যে বাধ্যতামূলক ৩জন খেলোয়াড়, সেটার উদ্দেশ্য কি? এবং দেখুন, ব্যাপারটা হলো অনূর্ধ্ব-১৯ লেভেলের কোনো টুর্নামেন্ট আমাদের বরাকভ্যালিতে আয়োজিত হয় না। আইদার সিনিয়র টুর্নামেন্ট হয় এবং জুনিয়র আন্ডার 15-16 লেভেলের স্কুল টুর্নামেন্টগুলো হয়। তো যারা 16 পার হয়ে সিনিয়রের মধ্যে থাকে ওদের জন্য একটা সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যই আমরা অনূর্ধ্ব-১৯ লেভেলের টুর্নামেন্ট করানো। তার মধ্যে যাতে আন্ডার 16-এর বাচ্চারাও খেলতে পারে, সুযোগ পায়, তার জন্য আমরা প্রত্যেক টিমকে ৩জন অনূর্ধ্ব-১৬ খেলোয়াড়কে বাধ্যতামূলক রাখার ব্যবস্থা করেছি, যাতে ১৯ এবং ১৬ ছেলেরা মিক্স আপ হয়ে একটি সুন্দর দল বানিয়ে ওরা খেলতে পারে, এক্সপোজার পায়। সেটি হলো আমাদের উদ্দেশ্য। অনূর্ধ্ব-১৯-এর যেটা মাপকাঠি রাখা হয়েছে সেটা কিভাবে নির্ধারণ করা হবে, বা সেটা এখানে কোনো কারচুপির সুযোগ রয়েছে? দেখুন, আমরা একটি কাট অফ ডেট রেখেছি। 1 সেপ্টেম্বর 2015 পরে যারা জন্মগ্রহণ করেছেন ওদেরকে আন্ডার-19 আমরা
একটা কাট অফ রেখেছি এবং আন্ডার 16 জন্য 1 সেপ্টেম্বর 2018 এই কাট অফ ইয়ারটা আমরা রেখেছি। আর প্রত্যেক খেলোয়াড়দের রেজিস্ট্রেশন আমরা জমা করার জন্য আগেই বলে দিয়েছি প্রত্যেক দলকে। আর ওই রেজিস্ট্রেশনের মধ্যে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেটটা মাস্ট আমাদেরকে এনক্লোজ করে দেওয়ার জন্য। আমরা টাই আপ করে দেখব সবার ডকুমেন্টস মিলিয়ে, যদি দেখি সব ঠিকঠাক আছে তো ওদেরকে খেলার সুযোগ দেওয়া হবে। বর্তমানে এটাই যে আমরা বানিয়ে রেখেছি। বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি, সেদিক থেকে কোনো হুম। রিজার্ভ ডে রাখা হয়েছে নাকি পয়েন্ট ভাগাভাগি হবে? আমরা টুর্নামেন্টটি লিগ ফরম্যাটে করাচ্ছি। তো যদি কোনো কারণে খেলা না হয় তো এক এক পয়েন্ট দুই দল পাবে, কিন্তু আমরা চেষ্টা করব যাতে মিনিমাম 10 ওভারও খেলা করানো যায়, কারণ আমরা টাইমটাও একটু পিছিয়ে রেখেছি। শুরু করার টাইম 9:30 থেকে রেখেছি। যদি রাত্রিবেলা বা ভোরবেলা বৃষ্টি হয় তো আমরা কিছুটা সময় পেয়ে যাব কভার আপ করতে, এবং এখন দিন একটু লম্বা আছে, তার জন্য আমরা 4:30 অবধি আমরা খেলা করাতে পারবো। তো এইভাবে আমরা মিনিমাম 10 ওভারেও যাতে খেলা হয় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। মাঠের পরিস্থিতি কেমন? মাঠ খুবই ভালো কন্ডিশনে আছে। আপনি এখন আসলে দেখতে পারবেন আমরা গ্রাউন্ডে রেগুলার কাজ চলছে। আর উইকেটটাও খুব ভালো প্রিপেয়ার করা হয়েছে এবার আমাদের, কারণ আমাদের নিজস্ব একাডেমির প্র্যাকটিস এই মাঠে হয়। তো আমাদের প্র্যাকটিস উইকেটও আছে, এবং এই মাঠের কন্ডিশন আপনি দেখলে বুঝতে পারবেন খুব ভালো পরিস্থিতি। কিন্তু যদি এক্সেসিভ বৃষ্টি হয় তাহলে ওভারফ্লো হয়ে যায় অনেক সময় জল। কিন্তু যদি নর্মাল এখন যে যে অবস্থায় আছে, রেগুলার খেলা হচ্ছে, থার্ড ডিভিশনের খেলাও চলছে। হাইলাকান্দি জেলা মহিলা ফুটবল দল রাজ্যভিত্তিক খেল মহারণে অংশ নিচ্ছে। এই ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মহিলা ফুটবল সংগঠক ইন্দ্রজিৎ সিনহা বললেন, এদের ফুটবল তো এখন মোটামুটি একটা ভালো পজিশনেই আছে। মানে গত 3 মাস থেকে আমি একটু শারীরিক অসুস্থতার জন্য আমি একটু মানে খেলাধুলা থেকে অনেকটা একটু দূরে রয়েছি, কিন্তু আমার মেয়েদের ফুটবল সবসময় খোঁজ খবর রাখছি। ইতিমধ্যে আমাদের পুষ্পা সাউ যে ইন্ডিয়া খেলে এসেছিল তোমার তোমার ইন্দোনেশিয়ার জাকার্তায়, ও ইতিমধ্যে নর্থ ইস্ট যেটা আইএসএল ক্লাব আছে, ওই আইএসএল ক্লাবে যোগদান করেছে গুয়াহাটিতে ট্রায়াল। এখান থেকে তিনি গোয়াতে চলে যাবেন। এবার আমাদের ধারাবাহিকভাবে আমাদের 4টা মেয়ে গিয়েছিল কোকরাঝার সাই স্পোর্টস সেন্টারে। সুপ্রিতা মালাকার, অনিশা মালাকার, রুকসানা খানম লস্কর, অর্পিতা সিং, চারজনে সাইয়ে ট্রায়াল দিয়ে এসেছে গত মাসে। এই ট্রায়ালে আমাদের প্রচুর সম্ভাবনা উঠেছে। গোলকিপার সুপ্রিতা মালাকার এবং রুকসানা খানম লস্করের সম্ভাবনা ফুটে উঠেছে এই সাইয়ের সুযোগ পাওয়ার। এর পরবর্তীতে আমাদের এখন বর্তমানে আমাদের খেল মহারণ রয়েছে 1 এপ্রিলের গোড়ার দিকে, তখন টিম যাবে আন্ডার 17। কতটুকু দল হয়েছে আমার জানা নেই, কেন সরকারি তরফে দল গঠন করা হয়েছে, আমি উপস্থিত নাই সেখানে। যদি আমি উপস্থিত থাকতাম তাহলে দলটা একটু ব্যালেন্স থাকতো। আমি জানি না কে দল গঠন করেছে, কিন্তু আমি আশা করি এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে দলটা হয়েছে ভালোই খেলবে গুয়াহাটিতে খেল মহারণ। অভিজ্ঞতা কম থাকলেও মানে যদি ভালো ম্যানেজমেন্ট থাকে তাহলে অবশ্যই ভালো খেলবে দলটা। তো এখানে কতজন অংশ নিচ্ছে? এখানে আমাদের 16 জনের একটা তালিকা তৈরি হয়েছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট টিম যাবে, এটা রাজ্যভিত্তিক আসরে, এটা রাজ্য সরকারের খেল মহারণ আসর। হ্যাঁ, হাইলাকান্দি জেলার ফুটবল মেয়েদের টিম সুযোগ পেয়েছে। এখানে পার্টিসিপেট করবে। আসামের বিভিন্ন জেলা আসবে, সেখানে হাইলাকান্দিও থাকবে। তো হাইলাকান্দি তো মেয়েরা বেশ কয়েকজন প্রতিশ্রুতিবান মেয়ে রয়েছে, কিন্তু এদের মধ্যে যেমন মেনকা বৈষ্ণব, নেহা গুরুঙ্গা, ওরা খেলতে পারবে না, ওরা বাইরে খেলাই রয়েছে। বলে নাইলে ওরা যদি থাকতো তাহলে আর একটু ব্যালেন্স হতো দলটা। তো সেটা 1 এপ্রিল অনুষ্ঠিত হবে সম্ভবত। না, ফার্স্ট 1 এপ্রিল মানে দলটা রওনা দেবে 31 মার্চ রাত্রে। খুব সম্ভবত 2 তারিখ বা 3 তারিখ হবে ম্যাচগুলো। অন্যান্য ইভেন্টও রয়েছে, ভলিবল রয়েছে, কবাডি রয়েছে, অ্যাথলেটিক রয়েছে, ওগুলা রয়েছে। তো
হাইলাকান্দির মেয়েরা আশা করা যাচ্ছে ভালো ফল করবে। আর খেলমোহারনে আশা করি যে যদি ভালো যদি সেই তৈরি করে নিয়ে যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। যদি কি দল হয়েছে আমার তো জানা নেই এখন পর্যন্ত সব ইভেন্টই, তবে সিলেকশনের মাধ্যমে দলগুলো হয়েছে। ভালো আশা করি আমরা ভালো খেলবে, হুম, হুম। জেলার নাম উজ্জ্বল হয়ে উঠবে এই খেলমোহারন আসলে। হাইলাকান্দির মেয়েরা ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে কি কোথাও এখন? প্রশিক্ষণ এখন আপাতত আমরা কালীনগরের মাঠে আমাদের মেয়েরা নিয়মিত প্র্যাকটিস করছে, মণিপুর চা বাগানে মণিপুরের মেয়েরা প্র্যাকটিস করছে, এইভাবে দুইটা জায়গায় প্র্যাকটিস করছে। মণিপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি রাজু রায়, হুম, হুম, ওনার তোমার রাজু রায়ের নেতৃত্বে ওইখানে অভিজিৎ দেব, হুম, হুম, ওরা বন্ধন রজক, হুম, হুম, এরা ভূমিশ, হুম। শ্যাম ভূমিশ, উনিও চেষ্টা করছেন ভালো একটা ওই কম্বিনেশন আনার জন্য। আশা করি আমাদের কালীনগরের মেয়েরা একাধিক মেয়ে আমরা এখন চেষ্টা চালাচ্ছি, এখন বর্ষা সিজন আছে, মাঠগুলা সব জলে ডুবে যাবে, হুম, হুম। আমরা শিলচর ফুটবল একাডেমির সাথে কোনো কন্ট্যাক্ট করা যায় কিনা আমরা একটু যোগাযোগ করছি আর কি। ওইখানে গেলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তো তাদের জন্য আলাদা কোচ? না, এটা শিলচর ফুটবল একাডেমিতেই হুম, হুম। প্রশিক্ষণ নেবে আর কি। ওদের তো আধুনিক সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া মেয়েদের টিমে মেয়ে রেফারি রয়েছেন ইতিমধ্যে। মেয়েদের রেফারি কোচিং এবার আমি যে শারীরিক অসুস্থতার জন্য আমার খুব ইচ্ছা আছে মণিপুর থেকে এটা মণিপুরি হুম, মেয়ে কোচ আনার। হুম, এবার অসুস্থতার জন্য আমি সেই যাত্রায় একটু এগোতে পারিনি, তবে শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠার চেষ্টা চালাবো ওইখানে মেয়েদের কোচ একটা ডেপুট করার জন্য আমাদের একাডেমি, হুম। যাতে হাইলাকান্দি জেলার মহিলা ফুটবলাররা যাতে মেয়ে কোচের তত্ত্বাবধানে গড়িয়ে উঠতে পারে ভালোভাবে আরো। হ্যাঁ। তো জেলা ক্রীড়া সংস্থার মাঠে মেয়েদের কোনো ইভেন্ট রয়েছে কি ইতিমধ্যে? হবে, এবার তো মাঠ তো 3 বছরে এবার মাঠ সেজে উঠেছে। আশা করি জেলা ক্রীড়া সংস্থার মাঠেও মেয়েদের ফুটবল আবার জাগ্রত হবে। হুম, হুম, হুম। তো সব আজকের মিলিয়ে হ্যাঁ। সব মিলে আজকের দিনে একদম ভালো একটা দিন, কেননা আমাদের বরাক উপত্যকার অতীতের দিকপাল ক্রীড়া সংগঠক হুম, হুম, শ্রী সন্তোষ বসাকের আজ 3য় মৃত্যুবার্ষিকী, 17ই মার্চ হুম, হুম, উনি মারা গিয়েছিলেন 3 বছর আগে। আজ বিভিন্ন বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় হুম, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে খেলাধুলার মাধ্যমে। আমরাও আমাদের কালীনগর মাঠে এবং কালীনগর এসিডিএ কলেজে হুম, হুম, অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এসিডিএ কলেজের উদ্যোগ নিয়েছেন মিঠুন সরকার, কালীনগর মাঠে উদ্যোগ নিয়েছেন আমাদের বরাক উপত্যকার বরিষ্ঠ ক্রীড়া সংগঠক নির্মাল্যনাথ, হুম, হুম, ওনার নেতৃত্বে হুম, আমাদের কালীনগর মাঠেও শ্রী সন্তোষ বসাকের এই মৃত্যুবার্ষিকী চলছে। কেননা শ্রী সন্তোষ বসাক এমন একজন ব্যক্তি ছিলেন, হুম, উনি সব ইভেন্টেরই তুমি রাজা ছিলেন, সব মেয়েদের উনি প্রাণ ছিলেন খেলার। হুম, 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 গতিকে ওনার অনুষ্ঠান আমরা মানে বিভিন্ন আমার বিশেষ করে অনুষ্ঠান এবার বড় করার কথা ছিল, কিন্তু আমি সে যাত্রায় সব জায়গায় তো আমি একটু বেখুটে পড়ে গিয়েছি আর কি। হুম, তবে আমি চেষ্টা চালাচ্ছি, ওই আমি না গেলেও আমাদের একাডেমির থ্রুতে আমাদের অনুষ্ঠানগুলো হচ্ছে। আমরা আশা করি বরাক উপত্যকার ক্রীড়া সংগঠক নির্মাল্যনাথের নেতৃত্বে আমরা এই কালীনগর এসিডিএ কলেজ সব জায়গায় এই শিশুতোষ বসাকের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান সফল হয়ে উঠবে। হুম। আজকের দিনে এটা এখানে হাইলাকান্দি জেলার খেলার জগতেও শিশুতোষের অবদান রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। খেলাধুলার জগতে। এবং তিনি নতুন ফুটবলার যারা তাদের জন্য প্রেরণার উৎস হয়ে রয়েছে। প্রেরণা উৎস মানে উনি গ্রামাঞ্চল যে সুযোগ পাবে না তা ওনার দ্বারা গেলে সুযোগ পেতেন। হুম, হুম, যে কেউ যদি পায় না উনি গ্রামাঞ্চল থেকে প্রতিভা ভাষাই করে। আজকে বরাক উপত্যকার আনাচে কানাচে, আসামের আনাচে কানাচে উনি ভ্রমণ করতেন খেলোয়াড় তৈরির জন্য। হুম, হুম, হুম। এবং মেয়েদের ফুটবলের ব্যাপারেও বিশেষ অনেক উৎসাহী ছিলেন। অনেক 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 অবদান আছে না। আমার ব্যক্তিগত আমার খেলোয়াড় জীবন এবং আমার ব্যক্তিগত জীবনে অনেক ওনার অবদান রয়েছে। হুম, শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার প্রবীণ সদস্য ও আসাম রাজ্যিক দলের প্রাক্তন ফুটবল খেলোয়াড় অনাদি দাস জেলার ফুটবল উন্নয়ন করা নিয়ে এক সাক্ষাৎকারে আকাশবাণীকে জানালেন, তো আমি অনেক সিনিয়র হয়ে গেছি, তো আমি যদিও আসাম রাজ্য দলে খেলেছি, ফুটবল খেলেছি, কিন্তু
যত দিন যাচ্ছে তত বড় মর্মাহত হয়ে যাচ্ছি, কারণ ক্রিকেট নিয়ে বড় বেশি মাতামাতি হয়। ক্রিকেটের উপরে জোরটা অনেক বেশি আমাদের জেলা ক্রীড়া সংস্থা বা আসাম রাজ্যই বলুন। তো আমি চাই যে ফুটবলের উন্নতির জন্য কিছু একটা করা হোক, একটু চেষ্টা নেওয়া হোক, কারণ তার জন্য কিন্তু সরকারও কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমাদের স্কুল লেভেলে খেলাধুলার ভীষণ ছিল, উৎসাহ ছিল। প্রত্যেক স্কুলে একজন স্পোর্টস টিচার থাকতেন। করিমগঞ্জে পাবলিক স্কুলে ছিলেন মনোরঞ্জন শর্মা, সুভাষ ভট্ট ছিলেন নীলমণি স্কুলে, মালিক মিয়া বলে একজন ছিলেন গভর্নমেন্ট স্কুলে। তো এইভাবে কোনো টিচার এখন আমরা পাই না। খালি শুধু টিচার দিয়েও হবে না, ছাত্রদের মধ্যে একটা উৎসাহ যোগাতে হবে এবং সেটা সরকার থেকে করতে হবে। টুর্নামেন্ট বলে একটা জিনিস ছিল আমাদের সময়, সেই টুর্নামেন্টটা ছিল আমাদের সময় ছিল একটা উৎসবের মতো। সেই টুর্নামেন্টে খেলার ধরুন আমরা অনেকেই রাজ্য স্তরে জেলা স্তরে আমরা খেলেছি, এবং এখন শুধু দেখি যে ক্রিকেট নিয়ে মাতামাতি হচ্ছে। ক্রিকেট হোক, কে না চায় ক্রিকেট, আমিও ক্রিকেট খুব ভালোবাসি, আমিও খেলতাম। তো শুধু ক্রিকেট নিয়ে মাতামাতিটা একটু বেশি হয়ে যাচ্ছে, ক্রিকেটের প্রতি যেন সবার একটা ঝোঁক হয়ে গেছে। তো আমি চাই ফুটবলটা আবার, ফুটবলের একটা প্র্যাকটিস হোক, ফুটবল নিয়ে মাতামাতি চলুক। ফুটবল নিয়ে যদি এই অঞ্চলে যদি একটু মাতামাতি হয়, আগের মতো স্কুল টুর্নামেন্ট হয়, স্কুল লিগ হয়। আমাদের সময় স্কুল লিগ ছিল এবং সেটা মাঠে উপচে পড়া ভিড় ছিল, লোকে লোকারণ্য থাকতো স্কুলের এই টুর্নামেন্ট দেখতে বা স্কুল লিগ দেখতে। এখন আজ অনেক বছর ধরে সেই খেলাটা বন্ধ হয়ে গেছে, স্কুল লিগ হয় না। আমাদের সময় 2টা ডিভিশন ছিল, এ ডিভিশন, বি ডিভিশন। তো বি ডিভিশনে আমরা শুরুতেই আমরা খেলেছি, সেই বি ডিভিশন থেকে পরের বার আমরা এ ডিভিশনে আসি। সেই সময়ের যে খেলায় এবং সেই এ ডিভিশনের সিলেকশন থেকে আমাদেরকে জেলা স্তরে খেলার সুযোগ আমরা পেয়েছিলাম। তো এই ব্যাপারে আমি চাই আমাদের সরকার একটু এগিয়ে আসুক। আমরা যখন খেলতাম তখন কিন্তু সরকার ইনিশিয়েটিভ নিতেন, স্কুল ইন্সপেক্টরকে ইনভলভ করতেন যে স্কুলের খেলাধুলার ব্যাপারে আপনারা একটু ইনিশিয়েটিভ নেন। আমরা এখন অনেক বছর ধরে দেখছি স্কুল ইন্সপেক্টর কোনো ইনিশিয়েটিভই নেন না, যেহেতু সরকারের কোনো প্রেশার নেই। সরকার থেকে যদি সেই প্রেশার দেওয়া যায় তাহলে আবার হয়তো খেলাধুলা আবার জাগবে। আর বিশেষ করে ফুটবল এই করিমগঞ্জের মাঠে রাজ্য দল বা জাতীয় দলে খেলেছে অনেক খেলোয়াড় এবং এরা খুব সুপরিচিত। কিন্তু এখন আর সেটা একটা স্বপ্ন হয়ে গেছে যে কবে নাগাদ আবার আমাদের এই জেলা স্তরে বা রাজ্য স্তরে আমরা আবার খেলোয়াড় পাবো, খেলোয়াড় হবে। রাজ্য স্তরে তো খেলার বেশ কয়েক বছর হয়ে গেছে, একটা ছেলেও চান্স পায় নাই, পাচ্ছেও না। আসলে ফুটবলের প্রতি একটা মানুষের একটা কেন জানি না যে ফুটবলের প্রতি ইন্টারেস্ট নেই, জানি না সেটা। আমি খুব আশা করব যাতে ফুটবলের প্রতি মানুষে ইনিশিয়েটিভ নেয় এবং স্কুল কর্তৃপক্ষ যতদিন স্কুলের খেলাধুলা উন্নতি হবে না, স্কুল ইনিশিয়েটিভ নেবে না, ততদিন হবে না। এই বলে আমি আর কি বলব। না, আগে তো আপনাদের সময় একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ হতো, হ্যাঁ, সেগুলো এখন নেই। না, সেটা তো অনেক বছর ধরে নেই। করিমগঞ্জে খেলার মাঠটাই শুধু সুন্দর হচ্ছে, ফ্লাড লাইট লেগেছে, সব কিছু লেগেছে, কিন্তু খেলাধুলার উন্নতিটা হচ্ছে না। এই ফুটবল, বিশেষ করে ফুটবল নিয়ে কেউ মাতামাতি করে না। ফুটবল যেন একটা গা ছাড়া এটা করতে হবে, একটা লিগ করে দিল। সেই সময় আমাদের সময় লিগে অনেকগুলো টিম থাকতো, এখন লিগে 2টা 3টা 4টা টিম হয়, তাও সব টিম কিন্তু পুরো দল নিয়ে মাঠে নামে না। এখন আমারও খুব একটা আমি খুব মনক্ষুণ্ণ আমি এই ব্যাপারে যে ফুটবল নিয়ে কেউ
কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। ফুটবলটার সঙ্গে ক্রিকেট হোক, ক্রিকেটের প্রতি ইন্টারেস্টটা একটু বেশি, ক্রিকেট হোক, বেশি করে হোক, সঙ্গে ফুটবলটাকে নিয়েই যেন চর্চা হয় এবং চেষ্টা নেওয়া হয়। তো ফুটবল একাডেমি ব্যাপারে কিছু বলুন, মানে যে ফুটবল একাডেমিটা কিসের ভিত্তিতে হবে? যেহেতু কোনো ইন্টারেস্ট নেই, কেউ কোনো ইন্টারেস্টই নেই। এখন আমরা কিছু সিনিয়র মিলে যদি একাডেমি একটা করতে চাই, তাহলে পয়সা কড়ির ব্যাপার আছে। সেই ব্যাপারে যদি সরকার এগিয়ে আসেন যে একটা একাডেমি করুন, কোচ আনান, কোচ একটা বিনা পয়সা তো আজকালকে আর কেউ করবে না। তো সেই ব্যাপারে সরকার একটু ইনিশিয়েটিভ নিতে হবে। একদম বাধ্যতামূলকভাবে যদি একটা একাডেমি করার ব্যবস্থা হয় এবং সেটা সরকার থেকে করা হোক, সেটার মধ্যে ভলিবল, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেট সব কিছু থাকুক সেই একাডেমিতে, এবং সেটা সরকার থেকে যদি দায়িত্ব নেয় এবং সেটা জেলা ক্রীড়া সংস্থারে যদি পরিচালনার দায়িত্বটা দেয়, তাহলে আমি আশা করি হয়তো আগামীতে খেলাধুলার উন্নতি হবে, বিশেষ করে ফুটবল তো উন্নতি হবেই। এই বলে তো আপনাদের সময় যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টররা ছিলেন, হ্যাঁ, সে সময় মানে খেলাধুলার ব্যাপারে অনেক উৎসাহ থাকতো। তো স্কুলের এখন বর্তমান সময়ে এই প্রজন্মকে খেলাধুলার প্রতি মানে আকর্ষণ করতে গেলে না, প্রয়োজন? সেটা নেই। কোনো স্কুলে খুব ইন্টারেস্টেড টিচার নেই যে খেলাধুলার ব্যাপারে জানে, খেলাধুলার ব্যাপারে ইনিশিয়েটিভ নেয়। আমি একটা চিন্তা করেছিলাম, একবার আমি বলেছিলাম, বিশেষ করে পাবলিক স্কুলে গভর্নিং বডিতে আমি যখন ছিলাম, তখন আমি বলেছিলাম যে প্রত্যেকটা স্কুলে, সেই স্কুলের বা করিমগঞ্জের কিছু প্রাক্তন খেলোয়াড় যারা আছে তাদেরকে যদি ডেকে নিয়ে গিয়ে যদি বলা হয় যে আমাদের স্কুলকে একটু কোচিং করো, তাহলে আমি মনে করি অনেকেই রাজি হবে। আমি তো সবার আগে রাজি হব, যদিও আমার একটু বয়স হয়ে গেছে, তবু আমি সবের আগে রাজি হব। আমাকে যদি কোনো স্কুল যদি একটা দায়িত্ব দেয়, বলে তুমি আমার স্কুলটাকে ট্রায়াল করো, একটা কোচিং করো, আমি স্বতঃস্ফূর্তভাবে বিনা পয়সা, বিনা পারিশ্রমিকে আমি সেটা করতে রাজি আছি। এইভাবে আমার মতো অনেকেই আসবে। করিমগঞ্জে আমার বন্ধুবান্ধব অনেক প্রাক্তন খেলোয়াড় আছে, তারাও কিন্তু, আমরা কিন্তু মাঝে মধ্যে যেখানে বসে আড্ডা মারি, সেখানে আমরা এই ব্যাপারেই আলোচনা করি এবং সবাই কিন্তু আমরা ইন্টারেস্টেড। কিন্তু আমাদেরকে তো কেউ পাত্তাই দেয় না, কেউ বুঝতেই চায় না যে খেলাধুলাটা সমাজের লাগি, আমাদের দেশের লাগি, দশের লাগি আমাদের খুব প্রয়োজন। খেলাধুলাহীন শুধু মোবাইল, ছেলেরা শুধু মোবাইলের উপরেই পড়ে আছে। বাস এইটুকু বড় দুঃখ পাই, যদি আবার মৃত্যুর আগে যদি দেখে যেতে পারি যে খেলাধুলার প্রতি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, খেলাধুলার উন্নতি হচ্ছে, তাতেই মৃত্যুকালে একটু খুশি পাবো। তো এই আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলায় যদি এভাবে মানে ফুটবল খেলা বা অন্যান্য খেলার প্রতি যদি সরকারি নজর বা জেলা ক্রীড়া সংস্থাগুলোর যদি নজর থাকে, তাহলে সেক্ষেত্রে কি মনে হবে, আপনার মনে হচ্ছে? সেটা শুধু করিমগঞ্জের খেলাধুলা যে পিছিয়ে আছে তা নয়, সমগ্র রাজ্যতেই পিছিয়ে আছে। দুঃখের ব্যাপার যে আমাদের সময় আসামের ফুটবল টিম বা ক্রিকেট টিম জাতীয় দলে খেলার মতো অনেক প্লেয়ার বেরিয়েছে, জাতীয় স্তরেও কিন্তু খুব সুনাম ছিল। এখন অনেক বছর ধরে আসামের কে স্থান নেই। কিছু অ্যাথলিট, কিছু এসব আছে যারা হয়তো অলিম্পিকে খেলছে, এশিয়ান গেমসে খেলছে, কিন্তু ফুটবল, ক্রিকেটে আজ পর্যন্ত আসাম থেকে এই রিসেন্টলি জিম্বাবুয়ে ট্যুরে রিয়ান বলে একটা ছেলে ক্রিকেটে ভারতীয় দলে খেলেছে, কিন্তু সেই পারফরমেন্স নেই। আর তো আসাম থেকেও কেউ গিয়ে খেলতে পারছে না। জানেন না কেন এইসব দিনের পর দিন একদম নষ্ট হয়ে যাচ্ছে, সেই ইন্টারেস্ট নেই। যতদিন স্কুলের খেলাধুলার উন্নতি হবে না, স্কুলের টিচাররা যতদিন এগিয়ে আসবেন না, সেই আর খেলাধুলার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যে কোনো স্কুলেই টিচার যারা থাকে তাদেরকে স্পোর্টসের জ্ঞান থাকার মতো টিচার স্কুলে ডেপুট করা হোক, স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে বা এইভাবে স্কুলে
এদেরকে অ্যাপয়েন্ট দেওয়া হোক, তাহলে হয়তো কিছুটা উন্নতি হতেও পারে, এইটুকু আর কি। আর আপনার বয়সভিত্তিক যদি ফুটবল খেলা শুরু হয় তাহলে আপনার কি মনে হয়, যদি বয়সভিত্তিক, যেমন 13 অনূর্ধ্ব, 16 অনূর্ধ্ব? না, এসব তো কথা ঠিক আছে। আসলে 13 হোক, 14 হোক, 12 হোক, 20 হোক, 25 হোক, কেউ তো খেলতে চাইছে না, কেউ তো ইনিশিয়েটিভ নিচ্ছে না। যখন দেখা যাবে আমাদের সময় অনেক প্লেয়ার ছিল, অনেক খেলা হতো, যার জন্য আমাদের সময় বি ডিভিশন, এ ডিভিশন হতো। আমরা যখন আর্কেজন ট্রফিটা যে বছর আমরা চ্যাম্পিয়ন হই, করিমগঞ্জে এত খেলোয়াড় ছিল যে আমাদের করিমগঞ্জের দুটো টিম ছিল, একটা রেড এবং একটা ব্লু। এখন একটা টিমই করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে, সেটা সম্ভব হচ্ছে না। একদম গ্রাসরুট থেকে ইনিশিয়েটিভ নেওয়া উচিত, গ্রাসরুট থেকে ট্রায়াল করে ছেলেদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, মেয়েদের নেওয়া উচিত। তাহলে হয়তো আগামীতে আমরা হয়তো দেখতে পারবো যে খেলাধুলার প্রতি একটা উন্নতি হচ্ছে, একটা ইন্টারেস্ট আছে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।